তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশন নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানা তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছি আমি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। আজকের বিষয় মন্ত্রিসভার রদবদল, কী বার্তা দিচ্ছে সরকার। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সংসদ সদস্য আজিজ বারী হেলাল, স্বাগত আপনাকে। এবং আরও আছেন সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর, আপনাকেও স্বাগত। আজকে যে বিষয়টা আমরা নিব মেইনলি সেটা হলো, দেখেন তারেক রহমান সাহেবের মন্ত্রী পরিষদের 6 মাস বয়স, এবং এই 6 মাসে মন্ত্রী যে বদল হবে না কিংবা নতুন মন্ত্রী হবে না এমন কোনো কথা না, হতেই পারে। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি, কারণ তো একটা থাকে বদল করার কারণ, সেটা হয়তো প্রধানমন্ত্রী বা তার দলের লোকজন সবচেয়ে ভালো জানেন। কিন্তু এই দায়িত্ব নেওয়ার 6 মাসের মাথায় প্রথমবারের মতো মন্ত্রিসভায় বড় ধরনের একটা পরিবর্তন আমরা দেখছি। নতুন করে 4 জন মন্ত্রী নিয়োগ হয়েছে, 2 জন প্রতিমন্ত্রী হয়েছেন, কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। আব্দুল মঈন খান পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, আন্দালিব রহমান পার্থ পেয়েছেন তথ্য সম্পর্কে। এইরকম কিছু পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করব যে কেন এই পরিবর্তন, বা এই পরিবর্তনে কী বার্তা দিচ্ছে, এবং সরকার এটা কেন করলেন, বা কতখানি গ্রহণযোগ্য বা লাভজনক হলে, এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এই আলোচনায় যাওয়ার আগে আমরা একটা প্রতিবেদন দেখে আসি। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে ক্ষমতা গ্রহণের 6 মাসের মাথায় বড় রদবদল বিএনপি সরকারের মন্ত্রিসভায়। নতুন শপথ নিয়েছেন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে আসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আব্দুল মঈন খান। তথ্য ও সম্প্রচারে এসেছেন আন্দালিব রহমান পার্থ। আর জহিরুদ্দিন স্বপন হয়েছেন মন্ত্রিমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। নতুন নেতৃত্ব এসেছে পার্বত্য চট্টগ্রাম ও বিমান মন্ত্রণালয়েও। পরিবর্তন হয়েছে খাদ্য, ধর্ম ও পররাষ্ট্র মন্ত্রণালয়েও। প্রশ্ন উঠছে, এই রদবদলে কি প্রতিফলিত হয়েছে 6 মাসের পারফরম্যান্স মূল্যায়ন? সরকার দলীয় নেতাদের দাবি, এতে কাজের গতি বাড়বে। তবে বিগত সরকারের রেখে যাওয়া সংকটের দায় এখনো বহন করতে হচ্ছে সরকারকে। একটা মানুষের পক্ষে সব কিছু করা সম্ভব না। সেই জায়গা থেকে আমি মনে করি যে আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী উনি পর্যবেক্ষণ করছেন, উনি দেখছেন কে কীভাবে কাজ করছেন, উনি এটা আরও ভালোভাবে দেখে আমি মনে করি ধাপে ধাপে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আসবে। এটা স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক প্রক্রিয়া। তবে রদবদলে সন্তুষ্ট নয় বিরোধী জোটের অংশ এনসিপি। দলটির দাবি, যেখানে পরিবর্তন দরকার ছিল সেখানেই আনা হয়নি। জনাব তারেক রহমান এই মেরিট ওয়াইজ দেখছে যে কে কত চাটতে পারে বা কত কে চাটুকারিতা করতে পারে। তার আশেপাশে সারাউন্ডিংসে যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছে তাদের দেখেন তারা কারা হচ্ছে, যারা ডেইলি টকশোতে বসে বসে বিভিন্নভাবে চাটুকারিতা করছে, সংসদে বসে বসে চাটুকারিতা করছে। তার ওই সেক্টর নিয়ে কতটুকু নলেজ আছে, সে কতটুকু কাজের অভিজ্ঞতা আছে বা কতটুকু কী করতে পারে, সেটা আপনি 6 মাসে কয়েকজনের অভিজ্ঞতা দেখতে পেরেছেন। এবং যাদেরকে নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের আসলে চাটুকারিতার কতটুকু মাপকাঠি সেটা আপনারা জানেন। আগের মন্ত্রিসভা কোনো খাতেই উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারেনি বলেও অভিযোগ তাদের। রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি থাকলে নতুন মন্ত্রিসভাও কার্যকর হবে না, এমনই মত দলটির। ক্ষমতাটাকে দীর্ঘায়িত করে হয়তো বা 17-20 বছরের আরেকটা শাসনামল রাখতে চায়। এই পরিবর্তন কতটা বদলায় সরকারের কাজের গতি, সেটাই এখন দেখার বিষয়। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম আমরা, আপনারা দেখেছেন। যুবদল নেতাও কিছু বক্তব্য দিচ্ছে, এনসিপির একজন নেতাও কিছু বক্তব্য রাখছে। আমি শুরুতেই যদি মাননীয় সংসদ সদস্য আজিজ বারী হেলাল ভাইয়ের কাছে আসি, আপনি আমাকে বলেন, পরিবর্তন করাটা কিন্তু কোনো অপরাধ নয়, যৌক্তিক বা প্রয়োজন হতে পারে। কিন্তু আপনি যেহেতু সরকারের ভিতরে আছেন একজন সংসদ, আপনার কাছে আমি জানতে চাই, 6 মাসের মাথায় কেন মন্ত্রিসভা বদলাতে হলো, প্লাস সরকার কি কোনো সমস্যা দেখছেন কিনা, এর ভিতরে সমস্যা থেকে করছেন কিনা? ধন্যবাদ রাজ্জাকী ভাই। পরিবর্তন তো আপনার টেলিভিশনও দেখছি, আপনি ছিলেন আমাদের চেয়ারে, এখন চলে গেছেন ওইখানে। বাহ, গুড পরিবর্তন, ভালো পরিবর্তন। আমার সেই প্রাচীন গ্রিক দার্শনিক হেরাক্লিটাস একটা কথা বলতেন যে চেঞ্জ ইজ দ্য আনচেঞ্জিং ল, পরিবর্তনই অপরিবর্তনশীল ধর্ম।
আমাদের বিখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলীর একটা বই আছে, পরিবর্তনীয় অপরিবর্তন। তার মানে পরিবর্তন হতেই হবে এবং হবেই। এখন আমাদের সরকার যখন গঠন হলো 17 তারিখে, তখন কিন্তু আমরা বলেছিলাম যে 180 ডেজ আপনার প্রায়োরিটি ড্রাইভেন একটা প্ল্যান, 180 দিন আমাদের সরকার তাকে নিজেকে গুছিয়ে উঠবার জন্য, যেহেতু আমরা একটা ভাঙচুর এবং ডিস্ট্রাকটিভ ফ্রাজাইল একটা অবস্থার থেকে এই সরকারের উদ্ভব হয়েছে। প্রেক্ষাপটটা খুব ভালো ছিল না, দেশের অবস্থাও ভালো ছিল না, ইকোনমিক্স, পলিটিক্স, এইচ অ্যান্ড এভরি সেক্টর ওয়াজ আপনার শাটার্ড। সেই অবস্থা থেকে আমরা উঠে এসে আমরা বলছিলাম যে 180 ডেজ আমরা একটা গুছিয়ে নেওয়ার জন্য আমরা হার্ড ওয়ার্ক করব। এটা কোনো হানিমুন পিরিয়ড ছিল না। এখন 6 মাস পরে আমরা আমাদের কাজের গতিকে আরও অ্যাক্সেলারেট করার জন্য, আরও প্রবাহমান করবার জন্য আমরা কিছু কিছু রদবদল করেছি, পরিবর্তন করেছি। যেমন ধরেন, প্রথম জিনিসটা যে বাংলাদেশে আপনার ফ্যাসিস্টের শেষ পেরেকটা ছিল রাষ্ট্রপতি। সেখানে আমরা একজন মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে যিনি সামনের সারি নেতৃত্ব দিয়েছেন, তাকে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের প্রত্যক্ষ না পরোক্ষ ভোটে, যেহেতু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, তাই পরোক্ষ ভোটে তাকে আমরা নির্বাচিত করেছি। গণতান্ত্রিক একটা সংস্কৃতি, সাংবিধানিক একটা প্রক্রিয়া তৈরি করে। মানে আপনি কি বর্তমান রাষ্ট্রপতি যারা নির্বাচন, একটু আপনি আমি শেয়ার করি আপনার সাথে, যেহেতু বললেন আমাদের যে ওনার আগে যে রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন সাহেব, উনি কিন্তু খুব স্মুথলি গেছেন। উনি যখন ছিলেন তখন ধরেন সাংবিধানিক সংকট পরিবর্তন করা হয়েছে, তাই না বলছি, সাংবিধানিক সংকট হবে এমন কথা আপনারা বলছেন, তাকে সরাইলে ঠিক আছে, ফাইন। কিন্তু তারপরে যখন আপনার ক্ষমতায় নিলেন, উনি খুব স্মুথলি কিন্তু সংসদে গিয়ে ভাষণ দিলেন, যে নিয়মে দিতে হয় বা আপনারা যেভাবে বলছেন সেভাবে দিছে। তারপরে আবার নির্বাচিত হওয়ার পর তার কাছ থেকে কিন্তু আপনারা শপথ নিলেন, খুব স্মুথলি উনি চলে গেলেন। তো বললাম হ্যাঁ, চলে গেলেন। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে রাষ্ট্রপতির যে শপথ অনুষ্ঠানটা হইল, সেখানে কিন্তু আমাদের 6 মাস আগে চলে যাওয়া ইউনূস সাহেব দাওয়াত পেলেন, কিন্তু আমরা এই শাহাবুদ্দিন সাহেবকে দেখতে পেলাম না। ওনাকে কি দাওয়াত দেননি না দিছিলেন, আসে নাই? এইটা রাষ্ট্রপতির যে বঙ্গভবনের থেকে যে দাওয়াতপত্রগুলো পাঠানো হয় তারাই ভালো জানে। তবে আমি অনুমান ভিত্তিক বলতে পারি, যেহেতু তার নামে মামলা হয়েছে, এরকম একটা কিছু আছে, অথবা তিনি দাওয়াত পেলেও হয়তো আসেননি, এরকম কিছু হতে পারে। এবং একটা জিনিস, যদি দাওয়াত না দিয়ে থাকে তা খারাপ কিছু করেনি বঙ্গভবন, এটা মাই অপিনিয়ন, এটা আমার পলিটিড অপিনিয়নকে আমি জানি না। যেহেতু সে ফ্যাসিবাদের শেষ চিহ্ন, আমরা যেহেতু বিদায় দিয়েছি, এখন আপনি বলতে পারেন যে তার কাছ থেকে শপথ নিয়েছেন। ওই যে বললাম যে এটা তো গণ অভ্যুত্থানে যা হয়, আপনার প্রিডেসেসরের কাছ থেকেই শপথটা নিতে হয়, এবং ওটা একটা সেরিমোনিয়াল পদ ছিল, প্রেসিডেন্ট পদটা। মূল যে ফ্যাসিস্ট, তিনি তো পালিয়েছেন। ফ্যাসিস্টের রেসিডুয়াল পার্ট ছিল শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, শপথটা তার কাছ থেকেই নিতে হয়েছে। সুতরাং এটা আমাদের আন্দোলনকে আমাদের আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করবে ইতিহাসে। আপনি যাই বোঝান, ইতিহাসে কোনো না কোনো সবসময় এই প্রশ্ন থেকেই যাবে। তার মানে ওইটা যে একটা ভালো প্রক্রিয়া হয়েছে আবার খারাপ প্রক্রিয়া হয়েছে, ভালো প্রক্রিয়া তো বলতেই পারবেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বলবো যে ইতিহাসে এটা একটা খারাপ নজির স্থাপন করেছে। এখন আপনি আসুন, আমাদের একটা কথা বললেন যে চুপ্পু সাহেবকে দিয়ে বলিয়েছেন কথা, দ্যাট মিনস সংসদে তিনি যে বক্তব্যটা দিয়েছেন, এটা হলো আপনার অনুমান, সবার অনুমান। কিন্তু কেন আমরা ভাবতে পারছি না প্রেসিডেন্ট তার নিজের কথাটাই বলেছেন, সে নিজের উপলব্ধি হয়েছে। যেহেতু এতগুলো জনগণ বলছে যে শেখ হাসিনা আপনার ফ্যাসিস্ট ছিল, গণহত্যার আসামি ছিল, গণহত্যা করেছে, উনিও সেটা প্রতিধ্বনিত করেছে, তখন হয়তো বলেননি। অর্থাৎ তাকে দিয়ে কেউ বলিয়েছে, এটা আপনার অনুমান করতেই পারেন, দোষের কিছু না। কিন্তু আমার বক্তব্য যে আমরা কেন চিন্তা করতে পারি, তিনি নিজে স্পন্টেনিয়াসলি এটা বলেছেন। আচ্ছা, আমি হেলাল ভাই আপনার কাছে আমি আসবো আবার। আমি একটু আনিস আলমগীর আপনার কাছে আসতে চাই। এক নম্বর হলো যে প্রশ্নটা আমি করেছি ওনাকে, সেটা আপনি একটু অন্যভাবে করি,
যে মন্ত্রিপরিষদের রদবদল হয়েছে, হওয়াটা আমি যৌক্তিক বা অযৌক্তিক বলছি না, হতেই পারে। কিন্তু আপনি কি মনে করছেন, কি দক্ষতা, রাজনৈতিক কারণ, নাকি দুটোই? আর পাশাপাশি যেই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কথা আমরা বললাম, ওনার সাথে যে সুন্দর পরিবেশ নিয়ে এখান থেকে বিদায় নিছেন উনি এই সরকারের কাছ থেকে, সেক্ষেত্রে এই অনুষ্ঠানটায় তাকে আমরা দেখতে পাইনি। আপনি এটা কিভাবে নিচ্ছেন বা বিবেচনা করছেন? আপনার শেষের প্রশ্নটাই আগে জবাব দিই। ওটা আমার ভালো লাগেনি। আমি মনে করি যে অতীতে কি হয়েছে এগুলোকে শুধু রেফারেন্স দিয়ে দিয়ে যদি আমরা আগাতে যাই, তাহলে 24-এর কোনো দরকার ছিল না। 24 একটা নতুন সূচনা আপনার হতে হবে প্রশাসনিক স্তরে, রাষ্ট্র সংস্কারের, তাহলে রাষ্ট্র পরিচালনায় সব কিছুর ক্ষেত্রে আমরা এটাকে প্রতিফলন দেখতে চাই। আমরা শুধু 24 মুখে মুখে চেতনা করলে তো হবে না, সেটাতে প্রতিফলন দেখাতে হবে। সেই প্রতিফলন তো হয়নি। সে প্রতিফলন হতে পারতো যদি যে রাষ্ট্রপতি তাদের কথায় পদত্যাগ করেছে, যে রাষ্ট্রপতি তাদের যে চাওয়াগুলা যখন যা চেয়েছে সেটা পূরণ করেছে, এবং কি এমন একটা ক্রাইসিস মোমেন্টে কিভাবে একটা সরকার আসবে যেটা সংবিধানে নাই, সেটাকেও বৈধতা দিয়ে কাজ করেছে। তো সেই জায়গায় ডক্টর ইউনূসকে দাওয়াত দেওয়া হয়েছে, শাহাবুদ্দিন সাহেবকে দাওয়াত না দেওয়া, সেটা একটা অসৌজন্যতা আমার মনে হয়। বাট এটাতে আমরা তো পড়ে থাকলে হবে না। রাজনৈতিক দলগুলোর নানা কাহিনীতে, নানা ফ্যাসাদে একজন আরেকজনকে দাওয়াত দেয় না, বা ওইখানে গেলে ওনার সাথে কে ছবি তুলবে, ওনার পাশে কে বসবে, ইউনূসের পাশে বসতে হয়তো ওনাদের স্বাচ্ছন্দ্য বোধ করছিল, ওই রাষ্ট্রপতির পাশে বসলে এটা নিয়ে ট্রল হয়। আজকাল সোসাইটিতে এমন হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন একজনের সাথে একজনের ছবি তোলাটাও একটা বিরাট ইস্যু হয়ে গেছে। আমরা সামাজিক বন্ধন পুরোটাই রাজনৈতিক বন্ধনে নিয়ে এসেছি। আমাদের রাজনীতি দিয়ে সব কিছু বিচার করতেছি সোসাইটিকে, এবং আমরা নিজেরা তো এটা হয়তো আমরা করি না, কিন্তু আমাদের সমর্থক লেভেলে আমরা এমন এক মানে জঙ্গি সমর্থক তৈরি করছি, তারা এইগুলো নিয়ে যখন আবার প্রতিক্রিয়া দেখায়, সে প্রতিক্রিয়াতে আমরা আবার পড়ে যাই। সে কারণে হয়তো সাবেক রাষ্ট্রপতিকে দাওয়াত দেওয়া হয় নাই। ওনাকে নিয়ে এখানে একটা হবে, এই ধরনের বিতর্ক তৈরি হতে পারে। উনি পত্রিকার সঙ্গে, একজন সাংবাদিকের সঙ্গে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটা হচ্ছে উনি দাওয়াত পান নাই, তাই যান নাই। এখন আপনার প্রথম প্রশ্নে আসি। প্রশাসনিক স্তরে যে বদল পরিবর্তন, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমার মনে হয় প্রশাসনে একটা গতি আনার জন্য সরকার এটা করেছে। কারণ প্রশাসনিক স্তরে যদি এই পারফরমেন্স ভিত্তিক মূল্যায়ন না হয়, এই সংস্কৃতি গড়ে না ওঠে, তাহলে তো মনে করবে যে আমি তো আজীবনের জন্য পেয়ে গেছি বোধহয়, যা আচ্ছা তা চালিয়ে যাই। সো যখন এটা পরিবর্তন এবং এটা হয়, তখন আপনার মধ্যে কাজের একটা গতি আসে। দ্বিতীয়ত এটা মন্ত্রিসভার যে সদস্যদের মধ্যে এক ধরনের জবাবদিহিতাও তৈরি হয় আমি মনে করি। আমি কিছু পয়েন্ট লিখে দিয়েছিলাম আপনার জন্য। সক্ষমতা প্রমাণের জন্য তাগিদ তৈরি হয় তখন, যে আমি এই সামনের পরিবর্তনে আমার এটা কি হবে, আমার মিনিস্ট্রি মূল্যায়ন কি হবে, সেটা যদি হয় আমি হয়তো বাদ পড়তে পারি। সো তাদের কাজে ভালো করার ক্ষেত্রে এটা একটা মানে ভালো টনিক হিসেবে আমি কাজ করে মনে করি। আরেকটা বার্তা পাঠায় জনগণের কাছে, যে দেখো আমরা কিন্তু খুব সচেতন আছি, কে কী করছে আমরা দেখছি, আমরা শুধু দায়িত্ব দিয়ে বসে থাকি নাই। আমরা এখানে যে আমার মন্ত্রিসভা, এখানে তো প্রধানমন্ত্রীর দায়িত্ব হবে, তা কেউ খারাপ করুক আর ভালো করুক সবগুলোই ক্রেডিট ডিসক্রেডিট কিন্তু ওনার ভাগে যাবে। তো সেই ক্ষেত্রে উনি সেই জায়গা থেকে নিজের দায়িত্ব নিজেও একটা বার্তা দিচ্ছেন। এটা দেশে আন্তর্জাতিক সব দিক থেকে হয় যে এটা একটা ভাইব্রেন্ট একটা মন্ত্রিসভা, সেটা দেখানোর জন্য। আর দুর্বলতাকে চিহ্নিত করতে পেরেছে এবং সংশোধনের দ্রুত ব্যবস্থা নিতে পেরেছে। এটা দিয়ে আরেকটা জিনিস বার্তা দিচ্ছি, যে দেখো আমাদের যে দুর্বলতাগুলো ছিল একে আমি পরিবর্তন করেছি, সেই জায়গায় নিশ্চয় আমাদের দুর্বলতা ছিল, এই দুর্বলতাগুলো আমরা সংশোধন করেছি এবং সংশোধন করে আমরা এটা ভালো করার চেষ্টা করছি। এই বার্তাটাও কিন্তু জনগণের মধ্যে যায়। এখন আপনি মনে করতে পারেন যে কয়জনকে পরিবর্তন করা হয়েছে তাদের কি দুর্বলতা ছিল, সেই জায়গায় প্রধানমন্ত্রী নিজেই জানবেন ভালো করে। উনি প্রধানত যে জিনিসগুলো আমাদের চোখে পড়ছে, যে দুর্বলতাগুলো মানে যে পরিবর্তনগুলো, সেক্ষেত্রে প্রধান পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি তথ্য মন্ত্রণালয় থেকে জহিরুদ্দিন স্বপনকে জায়গায় জাতীয় পার্টি বিজেপির আন্দালিব রহমানকে পার্থক্য করা হয়েছে। এবং সেই জায়গায় আপনি বলবেন যে তাহলে এখানে কি দুর্বলতা, এখানে হয়তো উনি মনে করেছেন যে আমি যদি আরও
ভোকাল, আরও ভাইব্রেন্ট, আরও স্মার্ট কাউকে আমি এখানে নিয়ে নিতে পারি। জহিরুদ্দিন স্বপন পত্রিকাগুলোর সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক উনি বজায় রাখছিলেন, কিন্তু এটা তো অনেকটা স্পোক্স পারসন, গভর্নমেন্টের একটা এমন একটা পোস্ট, এটা কিন্তু খুবই এমন একজনকে দরকার যে সরকারের পুরো বার্তাটা মানে মিডিয়াকে বা ওয়ার্ল্ডকে জানাতে পারে। সেই জায়গায় হয়তো জহিরুদ্দিন স্বপনকে উনি মনে করেছেন যে একটা পোর্ট খাওয়া রাজনীতিক ব্যক্তিত্ব, ভদ্র, মানে স্বপন ভাইয়ের তো তুলনা হয় না যে ইয়ে করব, কিন্তু হয়তো উনি এই পোস্টের জন্য বেটার মনে হয়নি প্রধানমন্ত্রীর, মনে হয়েছে ওনাকে ওনার রাজনৈতিক উপদেষ্টা যদি করা হয় সেক্ষেত্রে উনি ভালো রেজাল্ট পাবেন, সেক্ষেত্রে ওনাকে পরিবর্তন করেছেন। আরেকটা পার্থর আরেকটা বিষয় আপনি বলতে পারেন, সেটা হচ্ছে মন্ত্রিসভায় আনুপাতিক ইয়ে দেওয়া, অংশীদারি দেওয়া। পার্থ তো এর মন্ত্রী না, যে আপনার বিএনপির দলের লোক না, উনি হচ্ছেন জাতীয় পার্টি। আপনি বলছেন দলগতভাবে অ্যাকোমোডেট করা। হ্যাঁ, আমি জোট করব, আমি একসাথে জোট করব, আবার ক্ষমতা নেওয়ার সময় শুধু আমি খাবো, সেটা তো হতে পারে না। সে জায়গায় জোটের যারা এক্সেলেন্ট পারফরমেন্স করতে পারবে তাদেরকে যথাযথ জায়গায় স্থান দেওয়া দরকার। সেক্ষেত্রে আমি মনে করি যে পার্থক্য এই জায়গায় আনাটা খুবই একটা ভালো ডিসিশন হয়েছে, কারণ ওনার বলার ক্ষমতা অনেক বেশি। উনি আমাদের ইয়াং সমাজের কাছে একটা আইকনিক লিডার হিসাবে পরিচিত। তার বলার ক্ষমতা যেমন আছে, তার গ্রহণযোগ্যতাও তেমন আছে। তা সে আপনার কি যুক্তি তর্ক দিয়ে কথা বলতে পারে। আপনার এই জায়গাটা তো খুব দরকার, কারণ আপনি এই যে টক শোতে আপনি আসলেন, টক শোর মূল উপাদান কি? মূল উপাদান তো কথা বলা এবং লজিক্যালি কথা বলা। তো সেই জায়গাটা যদি আপনি না পারেন তাহলে তো হবে না। এই জায়গাটাও তো তাই, সরকারের ভালো মন্দ তুলে ধরার যে সক্ষমতা, সেটা পার্থ খুব ভালো করে পারবে আমি মনে করি। আমি আপনার কাছে আসবো, আমি একটু বিরতিতে যাব, কিন্তু তার আগে হেলাল ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি এই আনিস আলমগীরের কথার পরিপ্রেক্ষিতে। সেটা হলো এই, 1 নম্বর, আপনিও বলছেন যে কাজের মানে বাড়ানোর জন্য, গতি বাড়ানোর জন্য, তাহলে 6 মাসের মাথায় একজন মন্ত্রীকে আপনি উপদেষ্টার মর্যাদা দিয়ে রাখাটা কি বার্তা দেয়? 1 নম্বর। আর 2 নম্বর, মন্ত্রী বানানোর সময় কি কি বিষয় বিবেচনা নেওয়া হয়? জনপ্রিয়তা, প্রধানমন্ত্রীর ইচ্ছা, নাকি ভালো লাগা, নাকি শিক্ষাগত যোগ্যতা, কোনটি? এই প্রশ্নটা আপনার কাছে রেখে যাচ্ছি, একটা বিরতি থেকে এর উত্তর নিব। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরব কিছুক্ষণ পরেই, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম, সরাসরি চলে যাচ্ছি সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ভাইয়ের কাছে। আপনাকে প্রশ্নটা রেখে গেছিলাম, আপনার নিশ্চয়ই খেয়াল আছে। হ্যাঁ, বলেন। যে আমার বক্তব্য হলো যে 6 মাসের মাথায় মন্ত্রীকে সরাইলো, অন্য একটা মন্ত্রণালয় দিলে বুঝতাম যে আমরা প্রগতি মানে গতি বাড়ানোর জন্য, কিন্তু তাকে তো উপদেষ্টা বানানো হইলো। এই জন্য বললাম মন্ত্রী বানানোর সময় কি কি বিবেচনায় নেয়। ওইটা আনিস আলমগীর খুব নাইসলি এটা ব্যাখ্যা করেছেন যে এই যে রদবদলগুলো এটা ফেইলারের জন্য না। যেমন বলো যে স্বপন ভাইকে উপদেষ্টা বানিয়েছে, প্রধানমন্ত্রী মনে করেছেন যে আরও বেশি সার্ভিস দিতে পারবে উপদেষ্টা হিসাবে, তার অ্যাডভাইজার হিসাবে, এবং আন্দালিব রহমান পার্থ তিনি এই সরকারের এই তথ্য মন্ত্রণালয়টাকে আরও দেখতে প্রধানমন্ত্রী মনে করেছেন। সুতরাং আমাদের এই রদবদলটা যে কোনো ফেইলার এই 6 মাসে সেজন্য না, কিন্তু এটা জাস্ট আপনার কাজের গতিকে ত্বরান্বিত, এবং সেখান থেকে এটা বিচার করা হয়েছে যে কে কত কাজের দক্ষ, তারপরে আবার ডিস্ট্রিবিউশন করা হয়েছে। এইটা একটা বিষয়। এখন আপনি বলছেন যে এই যে মিনিস্টার বা লিডার, মিনিস্টার বানানোর সময় কি কি গুণাবলী পর্যবেক্ষণ করা, এটা মনে হয় মূল কোশ্চেন আপনার। রাইট, মূল কোশ্চেন মানে কোনটা বিবেচনায় মনে নেওয়া হয়। রাখতে হবে যে আনিস আলমগীর একবার বলছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে মিনিস্টারদের দক্ষ হতে হবে। এইটা আমি খুব একটা একমত না তার সাথে, কারণ মিনিস্টার ইজ এ লিডার। অ্যাডমিনিস্ট্রেশনে আপনার সচিব, আরও যত লোক আছেন, সমস্ত লোক দে অ্যাডমিনিস্ট্রেট, দে রেগুলেট, দে পাইলট দ্য অ্যাডমিনিস্ট্রেশন বা দ্য টোটাল ক্রাফটটা। কিন্তু মিনিস্টার ইজ এ লিডার। লিডার একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া, লিডার একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া, তার সমস্ত গণিক তাকে থাকতে হবে। ওই যে জ্যাক অফ অল ট্রেড, এটা বলবো না,
তাকে দেখতে হবে যে গোলটা সেট করছে গভর্নমেন্ট, সেই গোলটাই পৌঁছতে পারছে কিনা। এখন বলতে হবে যে লিডার হওয়ার বা মিনিস্টার, যদি আমরা ধরি লিডারের অবলিক যদি মিনিস্টার, এটা হওয়ার যোগ্যতা কি, এটা আপনি বলছেন। এই সম্বন্ধে আপনার লিডারশিপের উপর যারা প্রচুর লেখাপড়া করেছে তারা বলছে যে এরকম দক্ষতা, তারপরে আপনার সততা, তারপরে বিশ্বাসযোগ্যতা, ইন্টেলিজেন্স, স্টোরিয়াস, আপনার ক্লেভারও বলেছেন, মানে তার অনেক অনেক কথা বলেছেন। কিন্তু আমার একটা কথা সবসময় মনে পড়ে যায়। আমি একবার আমাদের মরহুম রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর কাছে 1992 সালে খুব সম্ভব তার সাথে আমার দেখা হয়েছিল। আমি তাকে বলেছিলাম যে লিডার হতে গেলে কি কি যোগ্যতা লাগে। তিনি আমাকে একটা সুন্দর উত্তর দিয়েছেন, সেইটা আপনাকে আমি বলবো। তিনি বললেন যে যতগুলো কোয়ালিটি তোমার মনে হয়, যোগ্যতা, দক্ষতা, সততা, ইন্টেলিজেন্স, এই সব থাকতে হবে, সবার উপরে থাকতে হবে ইউ মাস্ট হ্যাভ এ গুড লবি। গুড লবিং। You must have a good lobby. If you have a lobby, it may not work. But if you have a good lobby, only lobby may not work, but does not work. But you must have a good lobby. তাহলে আমি সেই জন্য আমি এইটাকে আপনি যদি মনে করেন যে এটা মানে খুব আন্ডারমাইন করে বলছে তা না। আমি দেখলাম লিডারশিপের উপর যা লেখাপড়া করেছেন, লিডারশিপের উপরে কিন্তু আগে পৃথিবীর বাংলাদেশের লেখাপড়া হতো না, বিদেশে হতো না। এখন কিন্তু 4 বছরে অনার্স কোর্সই আছে লিডারশিপের উপরে, দেখবেন সেখানে দেখবেন যে এই কথাটা আমি দেখলাম বি চৌধুরী স্যার 91-এ যেটা বলছিলেন যে ইউ মাস্ট হ্যাভ এ গুড লবি, ইউ মাস্ট হ্যাভ এ গুড লবি, ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড লবি, উনি এটাও বলছিলেন ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড লবি। সুতরাং এতগুলো যোগ্যতা কিন্তু আপনাকে থাকতেই হবে, ইন্টেলিজেন্ট, ট্রান্সপারেন্সি, তারপরে আপনার এলিজিবিলিটি, সব কিছু থাকতে হবে। কিন্তু এইটা আমাকে বলছে তোমাকে 1 নম্বরে থাকবে, উনি বলেছিলেন। তা আমি সেরকমই একটা উত্তর এখন দিতে চাই যে সব কিছু বিবেচনা করে আমাদের সরকার, তারেক রহমানের সরকার যে মন্ত্রিসভাটা করেছে, এটা আমি মনে করি দে আর ওয়ার্কিং ভাইব্রেন্টলি। ভেরি গুড। আমি আপনার কাছে আবার আসবো। আমি এর সাথে রিলেভেন্ট করে আনিস আলমগীর আপনার কাছে আসছি। ধরেন আমরা তো নর্মালি মনে করি যে রাজনীতিবিদের কাছে দেশ থাকা উচিত, এটাই জাস্টিফাইড, রাজনীতিবিদরাই দেশ চালাবে, এবং লিডারশিপের কথা সে বলল। তো রাজনীতিবিদদের তো আমরা একটা যেটা দেখি, রাজনৈতিক দলগুলো টেকনোক্রেট মন্ত্রী বানায়। আমি বানানোটাকে আমি যেহেতু নিয়ম মোতাবেক আমি কোনো অপরাধ ধরছি না, আমি আলোচনাটা আনতেছি। আপনি টেকনোক্রেট মন্ত্রী বানানো মানে হচ্ছে কেন বানাবেন? মানে আপনি কি দলের ভিতর থেকে ওইভাবে চিন্তা করা যায় না যে আমরা এমন কিছু লোককে ওইভাবে নিব যাতে টেকনোক্রেট টানতে না হয়? তাহলে আপনি রাজনৈতিক নেতাদেরকে একটু আন্ডারমাইন্ড হয় কিনা যে লোকগুলা পাওয়া যায় না? আমি এটা মনে করি না আন্ডারমাইন হয়, এবং আন্ডারমাইন না বোঝানোর জন্যই তো সরকারি প্রশাসনের 10% আপনার টেকনোক্রেট প্রথায় রয়ে গেছে। দেখেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মূল বিষয়টা কি? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মূল নীতি হচ্ছে যে দক্ষ লোকটাকে খুঁজে বের করা এবং যথাস্থানে রিপ্লেস করা। আমি মিডিয়া নিয়ে আমার এক্সপার্টিস আছে, আমার লেখা নিয়ে আছে, আমার শিক্ষকতা নিয়ে আছে। তো আমাকে যদি আপনি এই কাজে বা আমার পররাষ্ট্র বিষয়ে, যেহেতু আমি দীর্ঘদিন 2 যুগের মতো রিপোর্ট করেছি, সেই জায়গায়ও আমার একটু দক্ষতা আছে। এখন আপনি আমার যদি না নিয়ে যাই অর্থনীতিতে বসিয়ে দেন, সেটাই তো বলছি। তো অর্থনীতিতে আমি বুঝবো না। বা এটা হচ্ছে ওই সাংবাদিকতা করার কারণে আমরা বলি যে আমরা সব কিছু জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান, ওই শব্দ আমরা বলি যে সব বিষয়ে আমার কিছু কিছু জ্ঞান আছে, সাংবাদিকতা যেহেতু আমি পড়েছি, কিন্তু আমি কোনো বিষয়ে দক্ষ না, কোনো সাবজেক্টেই দক্ষ না। এটাই হচ্ছে মূল তথ্য। এখন আমাদের বিট করতে করতে আমাদের কিছু সাবজেক্টিভ দক্ষতা চলে এসেছে। যেমন আমি বললাম যে পররাষ্ট্রনীতি নিয়ে, যেটা নিয়ে আমার কথা বলতে হয়, প্রায় 30টা দেশে ইন্টারন্যাশনাল ইভেন্ট কাভার করেছি, আমি 2টা ওয়ার কাভার করেছি। সো আমি তো দাবি করতে পারি যে এই সেক্টরে আমার অভিজ্ঞতা আছে। তা আমাকে যদি এই নিয়ে কাজে দেয় তাহলে ভালো। এখন আপনি মনে করেন আমরা সব দক্ষ, তো যার জায়গায় যাকে যেখানে শোভা পায় সেখানে না দিলে তো এটা আরেকটা অদক্ষতা হবে, এবং ওই জায়গায় ব্যর্থতা কার? ওই জায়গায় ব্যর্থতা হচ্ছে লিডারশিপের, আমাদের টপ লিডার আমাদের যার যেখানে উপযুক্ত সেখানে দিতে পারে নাই। এই যে পরিবর্তনটা হলো, মনে করেন যে খাদ্য মন্ত্রণালয় নিয়ে এসছে এক ভদ্রমহিলাকে,
এবং তাকে তার জায়গায় যে প্রতিমন্ত্রী ছিল তাকে বোধহয় পূর্ণ মন্ত্রণালয় দিয়েছে, উনি ভালো। তো এটা তো, এবং ধর্ম মন্ত্রণালয় খুবই ছোট মন্ত্রণালয়, আমি জানি না এখানে কেন আরেকজন মন্ত্রী। গ্রুপের সাথে একটু ইকুয়ালি আপনি যেটা বলছেন এটা বিবরণী যে কারে কোথায় দেওয়া হয়েছে, কিন্তু আমাদের ফিলসফিটা কি, যে সে ফর এক্সাম্পল আপনি ভালো একজন জার্নালিস্ট, এই জার্নালিজম বিষয়ে আপনার ব্যাপক অভিজ্ঞতা আছে এবং আপনি ভালো ওয়ার আফগানিস্তানের মতো ওয়ার কাভার করে, দ্যাট ডাজ নট মিন ইউ আর এলিজিবল ফর দ্য পোস্ট অফ এ মিনিস্টার, বাট ইউ আর এলিজিবল ফর দ্য পোস্ট অফ আদার্স আমি তো বিলো দ্য মিনিস্টার। আমি যে মিনিস্টার পদটা হলো আপনার লিডারশিপ। এখন সে ফর এক্সাম্পল আমি কোন বিষয়ে দক্ষ? আমি তো কোনো বিষয়ে দক্ষ না, আমি রাজনীতি বিষয়ে। আমাকে যদি আপনি বলেন যে হেলাল অমুক মন্ত্রী, তো ওইটার বিশেষজ্ঞ নাকি আমি? না, কিন্তু মন্ত্রণালয় তো দেওয়া হচ্ছে আলটিমেটলি। না, লিডারশিপ আপনার পলিটিক্যাল লিডারদেরকে দেওয়া হয়। খাদ্যমন্ত্রী আমাদের মানিকগঞ্জ জেলার বিএনপির সভাপতিকে দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা ওনাকে দেওয়া হয়েছে। তার মানে কি উনি খাদ্য বিশেষজ্ঞ নাকি? না, উনি লিডারশিপটা জানে যে হাউ টু রান এ মিনিস্ট্রি বা হাউ টু রান। না, ওই সাবজেক্ট সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। তাহলে তো আপনি রাজনীতি প্রথমত এটা হলো অরাজনৈতিক একটা। না, আমি একটা বলি, এটা হলো অরাজনৈতিক যে রাজনীতিতে তাহলে আপনার বিশেষজ্ঞদের আনতে হবে, যে আমাদের বিশেষজ্ঞদের। আর আপনার ওই যে রিসার্চ লেখাপড়া করার দরকার নেই, সবাই মাঠে আসে জিন্দাবাদ স্লোগান। না, ওই জায়গায় তো আমি 10% রেখেছি, 10% টেকনোক্র্যাট দিছি, 10% রেখেছি। তো আমার পররাষ্ট্রমন্ত্রী দরকার ছিল, আমরা হয়তো এর থেকে ভালো পররাষ্ট্রমন্ত্রীও পেতে পারতাম আমাদের রাজনৈতিক নেতাদের মধ্য থেকে, কিন্তু যে কোনো কারণে হোক, মার্কিন লবি হোক, যারা চাপে হোক, সেই জায়গায় আমরা একটা টেকনোক্র্যাট লোককে বসাইছি। মন্ত্রণালয় আছে, ইকোনমিক মিনিস্ট্রি, ফিনান্স মিনিস্টার, যে এটা একটা বিশেষজ্ঞ বিষয়। এইটা দলের মধ্যে যিনি এই বিষয়ে একটা দলে এইসব ট্যালেন্ট লোক থাকে। তারপরে আপনি দেখেন পররাষ্ট্রমন্ত্রী একই জিনিস, কিন্তু অন্য অন্য মিনিস্ট্রিগুলো স্বরাষ্ট্রমন্ত্রী উনি কি আইন শৃঙ্খলা নিয়ে খুব বিখ্যাত লোক হতে হবে না? লিডার দিলেই হচ্ছে। এমপি সাহেব শুনেন, শুধু লিডার দিলে হবে না। লিডারশিপ কোয়ালিটি যেমন একজন মন্ত্রীর দরকার আছে, তেমনি তার ওই সাবজেক্ট অভিজ্ঞতাও থাকতে হবে। সাবজেক্ট অভিজ্ঞতা না থাকলে তার ওইখানে ওই মিনিস্ট্রি সে চালাতে পারবে না। এখন লিডারশিপ কোয়ালিটি, কিছু মিনিস্ট্রি কিন্তু সব না, লিডারশিপ কোয়ালিটি তো অবশ্যই আছে। লিডারশিপ কোয়ালিটি না থাকলে আপনি এমপি হয়েছেন কি করে? আপনি তো রাজনীতি করে আসছেন, আপনার লিডারশিপ কোয়ালিটি তো আপনার প্রমাণিত। আপনি ওইখান থেকে উঠে এসেছেন, আপনি ভোটে নির্বাচিত হয়ে আসছেন, আপনি তো নেতাই। তো সেই জায়গায় আপনার ওই যোগ্যতা আছে, আমি ধরে নিচ্ছি। তারপরে সেকেন্ড আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে আপনার সাবজেক্টে দক্ষতা। আপনি ফরেন মিনিস্ট্রি কিছুই জানেন না, আপনাকে ফরেন মিনিস্ট্রি আমি বলছি ট্রান্সপোর্ট মিনিস্ট্রি, যে কোনো না, ট্রান্সপোর্ট মিনিস্ট্রি তো দরকার আছে। অবশ্যই দরকার আছে। আপনি ট্রান্সপোর্ট মিনিস্ট্রি, আপনার রাস্তাঘাটের কি অবস্থা, এলজিআরডি মন্ত্রী, আপনার অন্য যে কোনো মন্ত্রী, একজন লিডার ক্যান হ্যান্ডেল ইট। আমি বলতে তার মানে কি, আপনি রাজনীতিবিদদের আপনি বলছেন বিশেষায়িত জ্ঞান হতে হবে, যেটা একজন প্রফেসরের থাকে, যেটা একজন আপনার চিন্তাবিদের থাকে, বিশেষজ্ঞ জ্ঞান। তিনি মাইট নট বি দ্য পলিটিশিয়ান, বাট পলিটিক্স ক্যান অ্যাবজর্ব এভরিওয়ান। পলিটিক্যাল লোকগুলোকে আপনি বলছেন যে জ্যাক অফ অল ট্রেড। আমি বলছি যে পলিটিক্যাল লোকগুলো তারা একটা রাষ্ট্র চালানোর মতো তাদের দক্ষতা চলে আসে, তখন তাকে একটা মিনিস্ট্রি দেওয়া হয়, সে লিডারশিপটা মিনিস্ট্রিটা চালায়। মিনিস্ট্রিতে যারা বিশেষজ্ঞগণ থাকে সেইখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট দেন, এই যে বিশেষায়িত জ্ঞান যারা। এখন একজন খাদ্যমন্ত্রী হবে, তাকে খাদ্যের কি জ্ঞানটা থাকতে হবে বলেন? সে খাদ্য মন্ত্রণালয়ের যে উইংস গুলো আছে সেটাকে যেন কাজ করে, তাকে প্রধান জ্ঞান থাকতে হবে কোন মৌসুমে কোন চাল হয় আর কোন ধান হয়। আমি তো জানি না এটা। একজন আমার খাদ্যমন্ত্রী বানাই দিলে হবে না? একজন পলিটিশিয়ানের সেই গুণটা থাকে যে এখন কি করতে হবে। একজন পলিটিশিয়ান পলিটিক্স করতে মিছিল মিটিং করে না, কি সে লেখাপড়া করেও পলিটিক্সটা করে? সেরকমভাবে একটা মন্ত্রণালয় দেই যে ইনি চালাইতে পারবে। অনেক সময় দেখবেন তিনি লেখাপড়া জানে না, কিন্তু মিনিস্ট্রি সে খুবই ভালো চালাচ্ছে। জন মেজর ইংল্যান্ডে যখন ছিল, সে কি থ্যাচারের থেকে ভালো চালাইছে না? জন থ্যাচারের পরেই তো হলো। তার মানে কি আমাদের অনেক মিনিস্টার আছে, অনেকে আছে কতটুকু লেখাপড়া করছে, বিশেষজ্ঞ জ্ঞান কি আছে, কিন্তু স্বশিক্ষিত পলিটিশিয়ানকে আমি বলবো যে একইভাবে তারা লেখাপড়ায় শিক্ষিত যেমন আছে, বিশেষ করে স্বশিক্ষিত। সুতরাং আপনি যদি বলেন যে অমুক মন্ত্রীর যে পানি মন্ত্রী, তার পানি বিশেষজ্ঞ হতে হবে। আমার বন্ধু শহীদুদ্দিন চৌধুরী আইনি বাংলাদেশের
পানি মন্ত্রী, এবং আমি মনে করি সোফার অ্যাজ আই নো এই 6 মাসে সে ভালো চালাচ্ছে পানি মন্ত্রণালয়। তো অনেক তার সঙ্গে আমি কথা বলেছি, উনি কি পানি বিশেষজ্ঞ, উনি তো অ্যাপ্লাইড কেমিস্ট্রির ছাত্র। তাহলে কি গভর্নমেন্ট একটা লিডার ক্যান লিড এনি মিনিস্ট্রি। আমরা আপনার এনি সাহেব প্রসঙ্গ যখন আনছেন এইসব বিষয় নিয়ে আমরা আলাপ করব, আপনাদের দুজনের সাথে আবারও আলাপ করব। আমরা একটা বিরতি নিয়ে আসতেছি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথে থাকুন, ফিরবো কিছুক্ষণের মধ্যে। দর্শক, বিরতির পর ফিরে এলাম। সরাসরি চলে যাচ্ছি আমি আনিস আলমগীর আপনার কাছে। যেহেতু শহীদুদ্দিন চৌধুরী এনির কথা প্রসঙ্গটা উনি আনলেন, আমরা এই কিছুদিন আগেই দেখছেন, এই কয়েকদিন আগে সম্প্রতি যে একটা কথা আসছিল এরকম, যেহেতু রদবদলটা এমন কোনো বিষয় না, শহীদুদ্দিন চৌধুরীর অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা দেওয়া হয়েছিল এবং আমরা দেখছি তার জেলায় তাকে শুভেচ্ছা জানাইছে, বহু পুলিশ অফিসার সাথে সাক্ষাৎ সবই হয়েছে। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এলজিআরডি মন্ত্রণালয় দেওয়া হয়েছিল এরকম অলরেডি, তাই আমরা জানি। কিন্তু বস্তুত আজকে যেটা মনে হইতেছে যে এই ঘোষণাটা হয়েছিল কেন, কিন্তু এখন আবার মনে হচ্ছে, আজকের পত্রিকায় দেখলাম গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা থানা ভিজিট করছেন এবং উনি চাঁদাবাজদের তালিকা করতেছেন, তাতে যদি পুলিশ সম্পৃক্ত থাকে তাদেরকে ওই করা হবে। মানে প্রশ্নটা এরকম কেন, এই বিষয়টা এরকম আসলো কেন, এই আলোচনাটা আসলো কেন এবং এটা থেমে গেল কেন? যোগ্যতার প্রশ্নে যদি আনি, আলোচনাটা এসেছিল এই জন্যই যে যখন বিএনপি মহাসচিব ওই পদ থেকে সরে যাবেন, তখন ওইখানে রিপ্লেসমেন্ট কার হবে। নর্মালি দেখা যায় যে সরকার দলের মহাসচিব যিনি থাকেন তারা ওই পোস্টটা নেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়। কেন নেওয়া হয় এটা যুগ যুগ ধরে আমরা দেখে আসছি, কারণ এটা দিয়ে দলীয় নেতা কর্মী এগুলোকে চাঁদাবাজির বা টেন্ডারের আপনার যেই সমস্ত কাজগুলো হয়, উন্নয়ন কাজগুলো, এগুলোর সুযোগ দেওয়া হয় যাতে করে তারা স্বাবলম্বী হয়ে ওঠে, দলের জন্য তাদের ডেডিকেশন আছে। না, আমি এটাকে নেগেটিভলিও দেখি না। আপনি যদি ভালো কাজ করেন, কেউ না কেউ তো করবে এটা। তো সেটার জন্য এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় সবসময় দলীয় মহাসচিবের কাছে থাকে। তাই এখন সালাউদ্দিন আহমেদ দলীয় মহাসচিব হতে পারেন এমন একটা গুঞ্জন আছে। তো সেই ক্ষেত্রে সবাই ভেবেছে যে উনি বোধহয় মহাসচিব ইয়েতে যাবেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাবেন। তো তাহলে তার জায়গাটা কে নেবে? তো সেই জায়গায় এনিকে চিন্তা করা হয়েছে। এনি ডেশিং আছে, জেল খাটা লোক বহুবার, তো সব দিক থেকে তাকে সম্ভবত এনির মাথায় যে ওটা ককটেল পড়ছিল না, বহু সেটা সংগ্রামী নেতা। আমরা যখন ইউনিভার্সিটিতে করেছিল তখন সে 96 সালে সভাপতি, 96-97 দিকে ছাত্রদলের মিছিলে ছাত্র দলের মিছিলের অগ্রগণ্য, ছাত্রদলের নেতৃত্ব থেকে তো উঠে এসছে। এটা তো বিএনপির নিজের ঘরের সন্ধান, এগুলো তো অন্য দল থেকে আসে নাই। সো এনি যদি হয়, স্বরাষ্ট্রমন্ত্রী হয়, সেই জায়গায় খুব ভালো করতে পারতেন। মানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যে খারাপ করছে তা না, ওনাকে যদি দলের বড় দায়িত্বের জন্য মহাসচিব যেই পোস্টার কথা যদি চিন্তা করছি, সেটা যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় দেয়, তাহলে এই রিপ্লেসমেন্ট হিসেবে এনি বেস্ট চয়েস ছিল। পত্রিকাগুলো স্পেকুলেশন থেকে এটা বলেছে, কিন্তু পরবর্তীতে এখানে রাষ্ট্রপতি কে হবেন এই জায়গায় বেস্ট ছিল, প্রতিদ্বন্দ্বী ছিল আপনার মঈন খান। তো মঈন খান যেহেতু রাষ্ট্রপতি হতে পারেন নাই, ওনার ডেডিকেশন আছে দলের জন্য, দীর্ঘদিনের পুরনো নেতা, তো ওনাকে কোথায় দেবে? হয়তো ওনার চয়েসে ওনাকে ওইখানে দিয়েছে। তো এই কারণে হয় না, এটাকে আমি খুব বড় ইস্যু মনে করি না। যে কারণ হচ্ছে যে আমি আবারও বলবো, আমি মন্ত্রিসভা পরিচালনা করব, আমার কাকে দিয়ে কোন কাজটা ভালো হবে সেটা আমি ভালো জানবো। সেই জায়গায় এটা পূর্ণ অধিকার রয়ে গেছে প্রধানমন্ত্রীর, উনি কাকে কোথায় দেবেন, এবং কারণ ওনার টিমটাই চলতে হবে। ওনার টিম ভালো হলে ওনার ভালো হবে, ওনার টিম খারাপ করলে ওনার বদনাম হবে। আর আমার ভাই হেলাল যে কথাটা বলছিলেন যে টেকনোক্রেটরা কি শুধু সব জায়গায় মানে খুব জরুরি কিনা, আমি টেকনোক্রেট দেখেন, আমি শুরুতে বলছি 10% রেখেছে। 10% কেন রেখেছে? জরুরি মুহূর্তে এই ধরনের খুবই বিষয়বস্তু নির্ভর যে লোকগুলো দরকার, তাদেরকে রিপ্লেস করার জন্য দিয়েছে। আর আমি তার সাথে দ্বিমত করি না যে অন্য মিনিস্ট্রিগুলা যেগুলা, সেগুলো মন্ত্রণালয়গুলো চালানোর জন্য নেতৃত্ব গুণ থাকলে হলো। আমরা আমাদের সংবাদপত্র দিয়ে আমি উদাহরণ দিতে পারি, আমাদের প্রত্যেক এডিটরগুলো মনে করেন, এডিটরগুলো কি ভালো লিখতে পারে? আমি এখানে নাম উচ্চারণ করতে চাচ্ছি না, আমাদের বহু প্রথিত যশার এডিটর আছে, তারা ভালো লিখতেও পারে না, কিন্তু তার মানে কি উনি কি এডিটর হিসেবে খারাপ? না,
ওনার যে লিডারশিপ কোয়ালিটি আছে, উনি জানেন যে কাকে কোথায় দিলে কে তার নিউজ এডিটর হবে, কে তার চিফ রিপোর্টার হবে, সেটা সে চালাতে পারে। এবং কোন জিনিসটা হার্মফুল হবে রাষ্ট্রের জন্য, কোনটা রাষ্ট্রের ভালো হবে, এই যে গেট কিপারের যে দায়িত্ব উনি পালন করছেন, লিডারশিপ, এটাকে বলে আমরা এডিটোরিয়াল জাজমেন্ট দেওয়ার, এই জাজমেন্ট দেওয়ার ক্ষমতা আছে কিনা ওই লোকটার, সেগুলোর উপর নির্ভর করে। ইট ডাজ নট মিন দ্যাট উনি ভালো রিপোর্টার হতে হবে। হ্যাঁ, সেই একই স্টাইলে ওনার সাথে আমি দ্বিমত করি না। আমি আপনার কাছে আসবো। আমি আবার একটু যাচ্ছি সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সাহেবের কাছে। আনিসের কথার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে বলছি, ধরেন আপনি মন্ত্রণালয় বদল কোনো ব্যাপার না, কিন্তু আপনি চট করে অল্প সময়ের মধ্যে যেটা বুঝলাম, এলজিআইডির মিনিস্টার যখন রাষ্ট্রপতি হয়ে যাচ্ছেন গেলেন, তখন ওখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিবে, ওটা কিন্তু বড় পরিধি, সেটা তার জন্য ডিমোশন নয়, বড় পরিধি। আবার এনিকে নিয়ে যাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেই সমস্ত অবস্থার মধ্যে চট করে আবার মঈন সাহেবকে আমরা এলজিআইডি মন্ত্রী বানালাম। মানে এই যে এই পরিবর্তন খুব দ্রুত, কিন্তু আমার কথা হচ্ছে যে একটা রাজনৈতিক প্রজ্ঞা থাকলে এইটা কি এত একটু চিন্তা করা যায় না? এরকম ঘটনা না ঘটে তো চিন্তা করা যাইতো, যেহেতু রাষ্ট্রপতি হতে যাচ্ছে, বিষয়টা একটু হয়ে গেল না, মনে হয় একটু আপনার সিদ্ধান্তটা খুব গন্ডগোল হয়ে যাচ্ছে। এবং সিদ্ধান্ত তো পারফেক্ট হয়েছে। পাশাপাশি আরেকটা কথা, মানে ভেবে চিন্তে করা উচিত কিনা। পাশাপাশি আরেকটা কথা, অনেকগুলো মন্ত্রণালয় পরিবর্তন হয়েছে। হেলাল ভাইকে জানতে চাই, যেহেতু সরকারের মধ্যে আছে, এটা কি কোনো সরকার পুনর্গঠনের কোনো প্রক্রিয়া কিনা? কারণ অনেকগুলো মন্ত্রণালয় পরিবর্তন হয়েছে সম্প্রতি, সেই জন্য বলছি এটা কি সরকার একটু পুনর্গঠনের মধ্যে যাচ্ছে? রিঅর্গানাইজ তো আপনার হবেই, হচ্ছেই। 6 মাস হোক 3 মাস হোক, রিঅর্গানাইজ তো করা দরকার। একটা টিমও যখন ফুটবল খেলে, আপনার হাফ টাইমের পরে বা যে কোনো সময় আবার প্ল্যান চেঞ্জ করে, রিঅর্গানাইজ করে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটাকে আপনি অনুমান, স্পেকুলেশন, আনিস আলমগীর খুব ভালোই বলছেন যে স্পেকুলেট করা হয়েছিল যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এলজিআরডি দেওয়া হবে, এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কে হবে সে অনুমান নির্ভর একটা প্লট আমরা নিউজে দেখতে পেয়েছিলাম। এসব ঠিক আছে, কিন্তু আমি আনিস আলমগীরের সাথে এইখানে দ্বিমত করব যে এলজিআরডি মিনিস্টার পার্টির মহাসচিব হয় চাঁদাবাজি লুটপাট লুটপাট না রে ভাই, সরকারি কাজগুলো দেওয়ার জন্য, টেন্ডারগুলো দেওয়ার জন্য সুবিধা হয়। মানে ওখানে একটা মানে আপনার করাপশন বা ডেভেলপমেন্টের পুরো জায়গাটা তো ওখানে থাকে এলজিআরডি। আর এই আসলে বিষয়টা তা না, যেমন এখন তো এলজিআরডি মিনিস্টার আমাদের মঈন খান তো দলের মহাসচিব না, তাই না? একটা মানে ওটার কনভেনশন বলবো না, একটা রিচুয়াল, সেটা আওয়ামী লীগও মেইনটেইন করছে, ওবায়দুল কাদেরও ছিল, সেতুমন্ত্রী দেয়নি। অতএব পার্টির জেনারেল সেক্রেটারি হলেই তিনি এলজিআরডি হচ্ছে, জাতীয় পার্টির সময় ছিল, এলজিআরডি হলে পার্টিকে লাভবান করা যায়, এই মানে এই তত্ত্বটা ঠিক না। এই তত্ত্বটা তার মানে বাংলাদেশে রাজনীতিবিদদের সম্বন্ধে, পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড পলিটিশিয়ান সম্বন্ধের একটা নেগেটিভ প্রচারণা, এটা আগেও ছিল, এখনও আছে। আমাদের রাজনীতিবিদদেরই প্রমাণ করতে হবে যে এই সমস্ত বিষয়ে যে আমরা ওই এলজিআরডি মন্ত্রীটা হই দলকে আপনার টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য বা কাজ পাইয়ে দেওয়ার জন্য নয়। আমাদের রাজনীতিবিদদের প্রমাণ করতে হবে, আপনি যে স্পেকুলেশন করছেন বা যে থিওরি আমাদের বিরুদ্ধে দিচ্ছেন যে পলিটিশিয়ান মিনস ক্রাফট, পলিটিক্যাল পার্টিজ মিন একটা দুর্বৃত্তের সংগঠন, এই জিনিসগুলো আপনি বলতেই পারেন, আপনার সেই বলার স্বাধীনতা আছে। আমাদের উচিত হবে এই বিষয়গুলো উত্তর দেওয়া এবং কাজের মাধ্যমে সেটা প্রমাণ করা। সুতরাং আপনি আরেকটা বললেন টেকনোক্র্যাট। দেখেন, সাইফুর রহমান সাহেব 1991 সালে নির্বাচনে হেরে গেলেন, তার মতো একজন অর্থনীতিবিদ বাংলাদেশে তখন বাংলাদেশেও ছিল এবং দলের মধ্যেও ছিল না, তাই না? টেকনোক্র্যাট কোটাটা ছিল বিধায় তো তিনি মিনিস্টার হতে পারলেন, তাই না? দরকার তো তাকে, সেই বোধহয় প্রথম ভ্যাট ইম্পোজ করছে এবং সেটা আজও চলমান। সেটার জন্য আপনারা আওয়ামী লীগ তো সেটার জন্য হরতালও দিয়েছিল, বুঝছেন? কিন্তু এই আজকে বাংলাদেশের রাজস্ব আয়ের সিংহভাগ অন্তত এই যে প্রত্যক্ষ যে করটা, এটা কিন্তু ভ্যাটের মাধ্যমে হয়। আমি আপনার কাছে আসবো আবার, আর আমি বিরতিতে যাব, তার আগে আনিস আলমের কাছে একটা প্রশ্ন রেখে যাই। এটা তার কাছে রাখতে পারতাম, কিন্তু আপনার কাছে রেখে যাচ্ছি। আপনি বোধহয় সম্প্রতি দেখছেন যে আমাদের তথ্য উপদেষ্টা যে সরাই দিল, সে কিন্তু একটা প্রেস কনফারেন্স ডাকছিল
যখন উনি ডাকছিলেন তখন প্রেস কনফারেন্স তথ্য উপদেষ্টা মন্ত্রী হিসাবে, কিন্তু এটা শেষ করেছেন তথ্য উপদেষ্টা হিসাবে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, এটা প্রশ্ন রেখে গেলাম। একটা বিরতি নিয়ে যাচ্ছি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর ফিরিলাম। আনিস আলমগীর, যে প্রশ্ন আপনাকে রেখে গেলাম সেটা বলেন, যে তথ্যমন্ত্রী হিসাবে প্রেস কনফারেন্স ডেকে উনি উপদেষ্টা হিসাবে শেষ করলেন, এটার বার্তাটা কি দেয় যে হি ওয়াজ নট ইনফর্মড অ্যাবাউট যে সে উপদেষ্টা হতে যাচ্ছে মন্ত্রণালয়ে? হ্যাঁ, এটা তো হতেই পারে। আপনি আপনি এটা, আমি মিডিয়া চালাচ্ছি, আমি হেড অফ নিউজ হিসাবে আমি এডিটর হিসাবে দায়িত্ব পালন করেছি। তো আজকে আমার সাথে যে বসেছিল নিউজ এডিটর, কালকে সকালে এসে সে চিঠি পাবে যে না, তোমাকে আমি এই জায়গা থেকে ওই জায়গায় বদল করেছি, কিংবা তোমার চাকরি নাই, সেটাও তাকে যথাযথ কর্তৃপক্ষ জানাবে। এটা কোনো বিষয় না। না, বিষয় না, কিন্তু আপনি কি মনে করেন এত অনিশ্চিত থাকা উচিত? আর এটা কোনো বিষয় না। আর অনিশ্চিত থাকা, প্রধানমন্ত্রী চলে যায়, এর থেকে বড় বড় ঘটনাগুলো চলে যায়। সে প্রধানমন্ত্রী বসে আছে যে সে প্রেস কনফারেন্স করবে, সে প্রধানমন্ত্রী চলে যায়। আপনি আবার এখানে আনছেন সামান্য একজন মন্ত্রীর পরিবর্তন। মন্ত্রী পরিবর্তন হতে পারে, ওনাকে ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছিল বা অফিসে কোনো একটা প্রোগ্রামে হয়তো দাওয়াত দিয়েছে। উনি তো তথ্যমন্ত্রী তখনও, তো পরের দিন সকালেও তো উনি তথ্যমন্ত্রী। তো সেদিন যদি উনি দেখেন যে তার পরিবর্তন হয়ে গেছে বা তারা ব্যানার করেছিল, এটা তো এমন কিছু না। আমরা একটু এত ক্রুয়েল না হই, এগুলো কোনো বিষয় না। আচ্ছা, এখন আপনার কাছে আমি সর্বশেষ একটা প্রশ্ন করি আপনাকে, তারপর চলে যাব সংক্ষেপে। কোনো একটা কেউ বলছেন যে ৭০ অনুচ্ছেদ যদি সংশোধন হইতো, অর্থাৎ বিএনপি কিন্তু সংশোধনের মতো একমত ছিল, সেটা কি যে অনাস্থা এবং অর্থ বিল বাদে লিবার্টি থাকবে, সংশোধন হইলে এটা জুলাই সনদে আছে, তাদের নিজস্ব সনদে আছে। সেক্ষেত্রে এই নেক্সট অধিবেশনের সংশোধনের শুরু হওয়ার কথা, সেইটার ভিতরে এইটা আসলে তারা নিজেদের ইয়েতেই নিজেরা আটকে যাবে, সেই কারণে কি রাষ্ট্রপতি নির্বাচনটা খুব দ্রুত করে ফেললো? আমার মনে হচ্ছে এটা যদি ৭০ অনুচ্ছেদ মানে পরিবর্তন করেও হতো, মির্জা ফখরুল সাহেবই জয়ী হতেন, এটাতে কোনো দ্বিমত নেই। তো তারা হয়তো সময় পায় নাই, এমন এত দ্রুত ঘটনাগুলি ঘটেছে। প্রধান রাষ্ট্রপতি পদত্যাগ করলেন, এই নির্বাচন হলো, সংসদে এই যে কমিটি করেছে সংবিধান পরিবর্তনের, সেই কমিটিতে আবার জামাতে ইসলাম এনসিপির যে সদস্যগুলো আছে, তারা সেই সংসদীয় কমিটিতে অংশ নিচ্ছেন না। তারা বলছেন যে তাদের সমপরিমাণ দিতে হবে, যেটা আমি মনে করি যে মামার বাড়ির আবদার, যে আপনার সদস্য আছে যেহেতু আপনার কমিটিতে আপনাকে অর্ধেক রাখতে হবে। তো সেটা হয় নাই। তো হয় নাই যেহেতু ৭০ অনুচ্ছেদ হয় নাই, ৭০ অনুচ্ছেদ না হওয়ার জন্য কি রাষ্ট্রপতি বসে থাকবে? তো যেটা আছে, সেই এক্সিস্টিং যেটা আছে সেটা অনুযায়ী তো ভোট হবে। তবে আপনি বলতে পারেন, এটা যদি দ্রুততার প্রেক্ষিতে ওনারা একতরফাও যদি ঘোষণা করতেন না ৭০ অনুচ্ছেদে আমরা ভোট করব এবং পরিবর্তন করে, সেটা ভালো হতো। কিন্তু না হয়েছে, এর জন্য মহাভারতে অশুদ্ধ হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে, সুযোগ পেলে আবার আসবো। হেলাল ভাই, আমার কাছে মনে হয় আপনার কাছে আমার মোটামুটি শেষ প্রশ্ন। জুলাইয়ের পক্ষে আপনারা ছিলেন, আন্দোলন করছেন, আনিস আলমগীর আন্দোলন করছে, যে প্রেক্ষাপটে আন্দোলন করে নাই, সমর্থন করছে, একই কথা ধরে নিলাম। আচ্ছা, ধরে নিলাম আপনি সমর্থন করছেন। আর সেক্ষেত্রে আমরাও তো ধরেন ঘরে বসে যেটুকু পারছি, টিভিতে যদি করে থাকি তাও করেছি। সব কিছু মিলে যদি এইটা হয়, তাহলে এই যে রাষ্ট্রপতির যে শপথ অনুষ্ঠানটা আমরা দেখলাম, যে সেখানে এনসিপির কাউকে আমরা দেখলাম না। তো আপনি যদি সরকারের মধ্যে দুটো প্রশ্ন আপনার কাছে, এক নম্বর, তাদের নির্বাচিত সদস্য বা তাদের দল থেকে কি দলীয় দাওয়াত দেওয়া হয় নাই, নাকি তাদেরকে দাওয়াত দিছে তারা আসে নাই, বিষয়টা কি? না, এখানে দাওয়াত দেওয়া হলো আপনার বঙ্গভবন থেকে। বঙ্গভবনে আমাদের একটা সচিবালয় আছে, সেখান থেকে রাষ্ট্রীয় অতিথিদেরকে দাওয়াত দেওয়া হয়। আমরা যারা এমপি ছিলাম, আমাদের ডেস্কে দাওয়াত কার্ড চলে গেছে, এবং যারা রাষ্ট্রীয় অতিথি তাদের দাওয়াত দেওয়া হয়। এনসিপিকেও দাওয়াত দেওয়া হয়েছে, হয়তো তারা যায়নি, আমিও তো যাইনি, অনেকেই যায়নি, অনেকে গিয়েছে। কারণ 800 ক্যাপাসিটি, আপনার গেস্ট গিয়েছে 1200-1400 লোক, তাই না? অনেকে গিয়েছে, অনেকে যায়নি। এইটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ কথা না। যদি গুরুত্বপূর্ণ মনে করেন, তাইলে আমি মনে করব যে প্রত্যেকটা মেকানিজমের মধ্যে অ্যাটেনশন ড্র, অ্যাটেনশন ডাইভার্ট একটা খেলা থাকে, গেম থাকে। যেমন আপনারা এখন মন্ত্রী পরিষদের রদবদল, অদলবদল, রাষ্ট্রপতির অদলবদল নিয়ে কথা বলছেন, অথচ জনগণের সামনেই যে জুলাই চার্টার, সোশ্যাল সেফটি নেট, এনার্জি, ল অ্যান্ড অর্ডার, ইকোনমিক্স, অনেক বিষয় আছে।
আপনি কিন্তু ঠিকই ওই খেলায় পা দিলেন, অ্যাটেনশন ডাইভার্ট করলো আপনাকে। যেটা কথা বলার দরকার এনার্জি নিয়ে, ল অ্যান্ড অর্ডার নিয়ে, জুলাই চার্টার নিয়ে, আমরা যে সোশ্যাল সেফটি নেট দিচ্ছি, জনগণের লাভ হচ্ছে কি লস হচ্ছে, লাভ হচ্ছে, ইকোনমিক্স নিয়ে কথা বলা দরকার জনগণের পক্ষে। কিন্তু আমরা কথা বলছি কি, কে ক্ষমতা পেলো কে পেলো না, কিভাবে পেলো কিভাবে পেলো না। এই যে অ্যাটেনশন ড্র এবং অ্যাটেনশন ডাইভার্টের যে খেলা, সেই খেলায় কিন্তু আমরা হেরে গেলাম। আমরা ঠিকই জনগণের কথা না বলে বলছি কি, কে ক্ষমতা পেলো কে পেলো না, কোথায় গেল না, এটাই কি আমরা চলে গেলাম। আরেকটা শেষ উত্তর, আনিস আলমগীর বলছিল যে জুলাই চার্টার ইমপ্লিমেন্টের জন্য সমান সংখ্যক মেম্বার, উনি জানলে খুশি হবে, আমরা কিন্তু সমান সংখ্যক মেম্বারও দিয়েছি, 7+7। হ্যাঁ, ঠেকানো যাবে না। আমরা বলছি যে আপনার অর্ডিন্যান্সে ছিল 7+4, অর্ডিন্যান্স ইমপ্লিমেন্ট করার জন্য, তখন আমরা 7টা ওরা 4টা, সেই 4টা ওরা এনসিপি কোনো পদ দেয়নি, ওরা একাই 4টা নিছে জামাত। আর এখন আমরা বলছি যে 14 সদস্য বিশিষ্ট কমিটি হবে না 12 কি 14, সেখানে 50-50। আচ্ছা, শেখানো যাচ্ছে না। আমরা এখন একেবারেই শেষ পর্যায়ে। আপনাদের দুইজনকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আমরা শেষ করব। শেষ করার আগে একটি কথা আমি বলি, 6 মাসের মধ্যে মন্ত্রিসভায় রদবদল এটা কঠিন নতুন কিছু নয়, মন্ত্রী পরিবর্তন হতেই পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেখার বিষয় হচ্ছে এই পরিবর্তন সবচেয়ে বড় রাজনৈতিক পদ নয়, দেখতে চাই ফলাফলটা। অর্থাৎ এই পরিবর্তনের ফলে অর্থনীতি শক্তিশালী হয় কিনা, আইন শৃঙ্খলার উন্নতি হয় কিনা, বিনিয়োগ বাড়ে কিনা, কর্মসংস্থান তৈরি হয় কিনা, রাষ্ট্রীয় সেবা উন্নত হচ্ছে কিনা, সর্বোপরি মানুষের জীবনে স্বস্তি ফিরছে কিনা, এইগুলো আমাদের এখন অবজারভেশনের বিষয় এবং সেটাই আমাদের দেখার বিষয়। এবং এই আশা রেখে যে আমরা এগুলোর উন্নতি দেখব, এটা আশা রেখেই আজকে আমরা আমাদের এই পর্ব এখানে শেষ করছি। দর্শক, আমাদের প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানটির আজকে এখানেই সমাপ্তি। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল ঠিক 7টায়। একইভাবে কালকে রাত 9টায় আমরা এখানে আবার হাজির হব অন্য কোনো অতিথি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।